ছাত্রদের নতুন দলের গোপন রহস্য বেরিয়ে এসেছে। এইদিকে নাহিদকে গণধোলাই দিচ্ছে জনগণ, কঠিন অ্যাকশনে যাচ্ছেন সেনাপ্রধান। বিস্তারিত রয়েছে ভিডিওতে, আপনারা দেখতে থাকুন। নীতিমুক্ত করার দাবি তুলে এখন নিজেরাই রাজনৈতিক সংগঠন গড়ায় মিশ্র প্রতিক্রিয়া বিভিন্ন ক্যাম্পাসে। আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওটা, বিশেষ করে যারা নতুন রাজনৈতিক দলটি জাতীয় নাগরিক পার্টিকে নিয়ে চিন্তা ভাবনায় আছেন যে এই দলটার ফোকাস কি বা এদের মোটিভ কি, লক্ষ্য কি। নবগঠিত নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি সামনে কোন রাজনীতি করবে তার জানান দিয়েছে এবং বিদ্যমান পরিস্থিতিতে তারা কি চায় সেটিও তারা মোটামুটি পরিষ্কার করেছে। বর্তমানে বাংলাদেশের রাজনৈতিক যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটে মনে হচ্ছে যে মার্চই হবে বাংলাদেশ আওয়ামী লীগের ঘুরে দাঁড়ানোর মাস, মার্চই হতে পারে বাংলাদেশ আওয়ামী লীগের বিজয়ের মাস। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, অনেক স্পেশাল। ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখলে আপনাদের চোখ কপাল উঠে যাবে। সম্মানিত দর্শক মণ্ডলী, নাহিদ ইসলামকে এবার গণধোলাই দিয়েছে। কারণ নাহিদ ইসলামের তিনি যে নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করেছে, তার সকল উদ্দেশ্য, সকল গোপন তথ্য ইতিমধ্যে দেশবাসী জেনে গেছে। জানার পর নাহিদ ইসলাম এবং এই নতুন দলের নেতাকর্মীদের গণধোলাই দিয়েছে। সম্মানিত দর্শক মণ্ডলী, ইতিমধ্যে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান কঠিন অ্যাকশনে যাচ্ছেন। যাই হোক, আজকের এই ভিডিওটি দেখলে আপনারা বিস্তারিত বুঝতে পারবেন। তো বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই। আপনারা মনোযোগ সহকারে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন। আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওটা, বিশেষ করে যারা নতুন রাজনৈতিক দলটি জাতীয় নাগরিক পার্টিকে নিয়ে চিন্তা ভাবনায় আছেন যে এই দলটার ফোকাস কি বা এদের মোটিভ কি, লক্ষ্য কি। মুখে তো অনেকে অনেক বক্তব্য দিয়েছে, বাট আমরা আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাতে চাই তাদের মূল ঘোষণাপত্র, যেটা খুবই গুরুত্বপূর্ণ, কি আছে ছাত্রদের এই ঘোষণাপত্রে। ঘোষণাপত্র অনেক লম্বা চূড়া, বাট আমি শর্টলি আপনাদের যদি খুবই গুরুত্বপূর্ণ অংশগুলো তুলে ধরি। বলা হয়েছে যে শোষণ ও বৈষম্য থেকে এদেশের গণমানুষের মুক্তি মেলেন, এটা কিন্তু সত্য। এখন আমরা যদি কট্টর সমালোচনা করতে চাই, এই যে রাজনৈতিক দলটা, এটাও একটা সিন্ডিকেট সিস্টেমে তৈরি হয়েছে। আমাদের কাছে মনে হচ্ছে এই কারণে যে ঢাবি ভিত্তিক একটা দল তৈরি হয়ে গেছে। সারা বাংলাদেশে এই আন্দোলনে পার্টিসিপেট করা একদম প্রান্তিক পর্যায়ে কোনো ইউনিভার্সিটি, কোনো কলেজের, কোনো শহীদের পরিবারের কতজন লোক এখানে চান্স পেয়েছে জানি না, বেসরকারিকে এখানে স্কিপ করা হয়েছে। হয়তো মূল কমিটিতে 2-4 জন থাকতে পারে। আমার কথাগুলো আপনারা ভাবেন যে আমি বলি, যে দেখেন আপনারা নিউজ দেখেন, এগুলো কিন্তু বেসরকারি স্টুডেন্টরা গতকালকে নর্থ সাউথের সামনে তারা বলতেছিল যে বৈষম্য দূর করতে গিয়ে তারা নিজেরাই এখন বৈষম্য শুরু করে দিয়েছে, আরো কঠিন ভাষা বলছে। তো এই কথাটা সত্য যে মুক্তি মেলেনি, এটা কিন্তু আজকে দিন পর্যন্ত মেলে নাই। ফলে দীর্ঘ 23 বছরের সংগ্রামের ধারাবাহিকতায় 1971 সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে লাখো শহীদের বিনিময়ে স্বাধীন বাংলাদেশের জন্ম হয়। স্বাধীনতার পর দীর্ঘ সময় বাংলাদেশের জনগণকে বারবার গণতন্ত্রের জন্য লড়াই করতে হয়েছে। তারও লম্বা চূড়া বক্তব্য আছে বিগত 15 বছরের বিভিন্ন, যেগুলো আমরা জানি। আচ্ছা, এরপর বলছেন 2024 জুলাই ছাত্র জনতা বিপুল আত্মত্যাগের মাধ্যমে এক অভূতপূর্ব অভ্যুত্থানের মধ্য দিয়ে দীর্ঘ 1.5 দশক ধরে জেকে বসা ফ্যাসিবাদী সরকারের পতন ঘটিয়েছে। কিন্তু আমাদের স্মরণ রাখতে হবে, হাজারো শহীদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত নতুন স্বাধীনতা কেবল একটি সরকার পতন করে আরেকটি সরকারকে বসানোর জন্য গড়ে নাই। দ্যাটস দ্য পয়েন্ট। ক্লিয়ার? আবারও বলি, এই যা ঘটছে, একটা সরকারকে পতন করে, মানে আওয়ামী লীগকে পতন করে আরেকটা সরকার, স্ট্রেট বিএনপি, এখানে আরেকটা সরকারকে বসানোর জন্য ঘটে নাই, বরং কি জনগণের এবং রাষ্ট্রের আষ্টে পৃষ্ঠে জেকে বসা ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপের মাধ্যমে একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত আকাঙ্ক্ষা থেকে এই অভ্যুত্থানে সাড়া দিয়েছিল, যেন জনগণের অধিকার ভিত্তিক একটি রাষ্ট্র পুনর্গঠিত হয়। আমার কাছে মনে হয় যে এখানে তারা বক্তব্যের মধ্যে কিছুটা ধোঁয়াশা ক্রিয়েট করছে। কজ আপনি যদি দেখেন, বিফোর 5 আগস্ট এদের কোনো বক্তব্য এরা কোনো রাজনৈতিক দল করবে, আগামী দিনে ক্ষমতার জন্য লড়াই করবে, এটা কিন্তু ছিল না। নাকি আমি শুনি নাই? যদি আমি না শুনে থাকি, আইডন না, আপনার একটু সহযোগিতা করেন। আমি তো এরকম এক দফা ছিল শেখ হাসিনার পতন, আর তারা বলছে যে এই অভ্যুত্থানের আগে এরকম একটা চিন্তা ছিল যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত, যেটা তাদের দল এখন নিয়ে আসছে। আসলে কি এরকম বক্তব্য ছিল? যদি থাকতো বিএনপির যাইতো, বিএনপি নেতা কর্মীরা জামাত যাইতো, কারণ অনেকে বলে জামাতের বি টিম, সি টিম। তো এই বক্তব্যগুলো আমি না, বিএনপির অনেক নেতারা টেলিভিশন টকশোতে বলেন যে বিষয়টা ছিল কোটা, তারপর ছিল কয়েক দফা দাবি, তারপর এক দফা, আর সবাই পাগল হয়ে আসছিল বিএনপি জামাতের নেতারা যে এবার তো ক্ষমতা নিশ্চিত, আমরাই তো, মাঝে আর কি আছে, কোথায় নাই, সব গর্তে হান হয়ে গেছে। তারপর তাদের বক্তব্য, আমরা মনে করি জুলাই 2024-এর গণ অভ্যুত্থান আমাদের সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠার লড়াই সূচনা করেছে। ছাত্রদের জন্য করছে, বিএনপির জন্য ভাই খেলার উল্টা হয়ে গেছে। একটি গণতান্ত্রিক নতুন সংবিধান প্রণয়নের মাধ্যমে আমাদের সাংবিধানিক স্বৈরতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সব সম্ভাবনার অবসান ঘটাতে হবে। আমাদের সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠার জন্য গণপরিষদ নির্বাচনের মাধ্যমে একটি নতুন সংবিধান প্রণয়ন আমাদের অন্যতম প্রাথমিক লক্ষ্য। ডক্টর ইউনূস ক্ষমতায় থাকলে এর মাঝখানে কোনো গণপরিষদ নির্বাচন হলে এটা কিছুটা কাজে দিবে, বাট এরপরে একটা গণতান্ত্রিক প্রক্রিয়া যদি কোনো সরকার বসে, বিষয়টা আলোচনায় আসবে না। বিএনপি চায় না ছাত্রদের হাতে ক্ষমতা থাকবে, কোনটা নিরঙ্কুশ বিজয় অর্জন করতে হবে। তারপর তাদের বক্তব্য হচ্ছে যে আমরা এমন রাজনৈতিক সংস্কৃতির বিকাশ চাই যেখানে সমাজে এবং রাষ্ট্রের সর্বস্তরে বিভেদের মধ্যে ঐক্য
প্রতিশোধের বদলে ন্যায় বিচার এবং পরিবারতন্ত্রের বদলে মেধা যোগ্যতার মানদণ্ড প্রতিষ্ঠিত হবে। আর আর আমাদের রাজনীতিতে কোনো দুর্নীতি স্বজনপ্রীতির স্থান হবে না। প্রতিশোধের বদলে ন্যায় বিচার, এই সমাজ ব্যবস্থায় গত 6 মাসে মানুষ প্রতিশোধের বদলে 3 গুণ প্রতিশোধ দেখছে, এর বাইরে কিছু দেখে নাই। দেখা যাক সামনে অনেক কিছু ঘটতে পারে, এরকম খুঁটিনাটি আর অনেক জিনিস আছে বিশাল লম্বা চূড়া। তবে তাদের যে ঘোষণাপত্রে যা আছে সব পজিটিভ, যদি বাস্তবায়ন করতে পারে। রাজনীতিবিদরা তো সুন্দর কথা বলেই, আমরা এগুলোই শুনছি, তাই না? এরপর আরো দেশ জাতি নেতাদের নানান চিন্তা ভাবনা তারা তুলে ধরেছে। তবে ঘোষণাপত্র সুন্দর, একদম পারফেক্ট, বাট ডিপেন্ডস যে আসলে কতটুকু এটা প্রতিষ্ঠিত হয়। বাট জনগণের বিরাট একটা অংশ মনে করছে ইয়েস দ্যাটস দ্য টিম, এই সেই দল যাদের জন্য জাতি অপেক্ষা করছিল। বৃক্ষ তোমার নাম কি? ফলে পরিচয়। তো সেই ফল তখনই দেখা যাবে যখন নির্বাচন হবে, ছাত্রদের দলটা সরকার গঠন করবে, দেন এদের আচার আচরণ চরিত্র কোন দিকে যাবে সেটা সময় বলে। নবগঠিত নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি সামনে কোন রাজনীতি করবে তার জানান দিয়েছে এবং বিদ্যমান পরিস্থিতিতে তারা কি চায় সেটিও তারা মোটামুটি পরিষ্কার করেছে। প্রথম আলোর যে শিরোনামটা দেখছি তাতে বলা হচ্ছে বাংলাদেশে ভারত ও পাকিস্তানপন্থী রাজনীতির ঠাঁই হবে না। নাহিদ ইসলামের তার বক্তব্যে সংস্কারের উপরে জোর দিয়েছে এবং সংবিধান সংশোধনে বা সংবিধানে মৌলিক পরিবর্তনে গণপরিষদের নির্বাচন দাবি করেছে। এখানে জাতীয় নির্বাচন, ন্যূনতম সংস্কার শেষে ডিসেম্বরের মধ্যে নির্বাচন, এই কথা বলা হয়নি যে সংস্কার এবং বিচার শেষ করে নির্বাচন দিতে হবে, যেটা জামাত ইসলাম বলছে। আবার বিএনপির মতো করে যে ন্যূনতম সংস্কার শেষে জাতীয় নির্বাচন দিতে হবে এমন কথাও কিন্তু নেই। বেশ তাদের জায়গাটা একটু বেশ পার্থক্য বোঝা যাচ্ছে। মানিক মিয়া এভিনিউতে এই দলের আত্মপ্রকাশ ঘটেছে। এই উপলক্ষে তারা বড় আকারের সমাবেশ ঘটিয়েছে, বড় আয়োজন ছিল। সেই আয়োজনে নাহিদ ইসলাম বক্তব্য দিয়েছেন। সেখানে গণ অভ্যুত্থানকারী ছাত্র জনতা, শহীদ পরিবারের সদস্য ও রাজনৈতিক দলের নেতাদের সংগ্রামী সালাম ও শুভেচ্ছা জানিয়ে বক্তব্য শুরু করেছে। আরেকটি বিষয় যে ভারত ও পাকিস্তানপন্থী রাজনীতির ঠাঁই হবে না, এটা ভালো বক্তব্য। আরও একটি ভালো বক্তব্য আছে যে দলটি কেমন হবে, দলটি হবে গণতান্ত্রিক দল, মধ্যপন্থী দল, অর্থাৎ ওই যে মানে কোনো ধর্মীয় লেবাস গায়ে দিয়ে আনা অথবা কোনো কমিউনিজমের লেবাসও গায়ে দিয়ে আনা, একটা গণতান্ত্রিক মধ্যপন্থা। এটা নিঃসন্দেহে বলা যায় যে একটি ইতিবাচক দিক আছে। তবে সবকিছু ছাড়িয়ে যেটি সামনে দেখার বিষয় যে ভবিষ্যতে তারা এই যে বিএনপির যে প্রধান দাবি নির্বাচন, সেই বিষয়ে তাদের বক্তব্যটা কি, সেই বক্তব্যের কিন্তু আমি পুরো যতগুলো দেখছি সেটা কিন্তু পাওয়া যাচ্ছে না। এখানে গত 15 বছরের যেই নিষ্ঠুর ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা কায়েম হয়েছিল, সেখানে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ক্ষমতাসীন দলের স্বার্থে বেপরোয়া ব্যবহার করে গণতন্ত্রকে ধ্বংস করা হয়েছে। বিরোধী মতের কণ্ঠরোধ, গুম, বিচার বিরুদ্ধ হত্যাকাণ্ড, অর্থাৎ বিগত আমলের একেবারে পুরো দুঃশাসনের একটি চিত্র তিনি তুলে ধরেছেন। এবং 24-এর ছাত্র জনতার বিপুল আত্মত্যাগের মাধ্যমে এক অভূতপূর্ব অভ্যুত্থানের মধ্য দিয়ে দীর্ঘ 1.5 দশক ধরে জেঁকে বসা ফ্যাসিবাদী সরকারের পতন ঘটেছে। কিন্তু আমাদের স্মরণ রাখতে হবে, তিনি বলছেন যে শহীদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত এই নতুন স্বাধীনতা কেবল একটি সরকার পতন করে আরেকটি সরকার বসানোর জন্যই ঘটেনি। জনগণ বরং রাষ্ট্রের আষ্টেপৃষ্ঠে জেঁকে বসা ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপের মাধ্যমে একটি নতুন রাজনৈতিক বন্দোবস্তের আকাঙ্ক্ষা থেকে এই অভ্যুত্থানে সাড়া দিয়েছিল, যেন জনগণের অধিকার ভিত্তিক একটি রাষ্ট্র পুনর্গঠিত হয়। সেই লক্ষ্য নিয়ে আমরা জাতীয় নাগরিক পার্টি প্রতিষ্ঠার ঘোষণা দিচ্ছি। এটি হবে একটি গণতান্ত্রিক সমতা ভিত্তিক জনগণের প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দল। যাক, এখানে পরিষ্কার যে সংস্কার একটা তাদের হলো প্রত্যাশা, দ্রুত নির্বাচন প্রত্যাশা না, গণপরিষদের নির্বাচন, অর্থাৎ রাষ্ট্রের একটি মৌলিক পরিবর্তন। যেই সংবিধান নিয়ে একটি আলোচনা আছে যে সংবিধান আমূলভাবে বদলাতে হবে, আরেক পক্ষ বলছে যে সংবিধান সংশোধনের মধ্য দিয়ে আস্তে আস্তে এগোতে হবে, এটি একবারে কোনো পরিবর্তন করা যাবে না। এরকম নানান মতপার্থক্যের মধ্য দিয়ে জাতীয় নাগরিক পার্টির এটি বোঝা গেল যে তারা চাইছে যে গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়ে সংবিধানের একটি মৌলিক পরিবর্তনের পক্ষে জনগণের রায়। তো সেটি হচ্ছে তাদের লক্ষ্য। ফলে নাগরিক পার্টির এই লক্ষ্যের সঙ্গে বেশ অমিল আছে। বিএনপি বাংলাদেশের প্রধান একটি রাজনৈতিক দল, এটি শেষ পর্যন্ত কিভাবে ঐক্যমত্য প্রতিষ্ঠা হবে এইসব দাবি দেওয়া বা লক্ষ্য নিয়ে, সেটি এখন দেখার বিষয়। দর্শক, বর্তমানে বাংলাদেশের রাজনৈতিক যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটে মনে হচ্ছে যে মার্চই হবে বাংলাদেশ আওয়ামী লীগের ঘুরে দাঁড়ানোর মাস। মার্চই হতে পারে বাংলাদেশ আওয়ামী লীগের বিজয়ের মাস। কারণ আমরা যদি দেখি যে বর্তমানে বাংলাদেশের যেই অভ্যন্তরীণ পলিটিক্স, লোকাল পলিটিক্স এবং ইন্টারন্যাশনাল পলিটিক্স, সেই দুটো জিনিস যদি বিশ্লেষণ করি তাহলে সবকিছু প্রত্যেকটি প্যারামিটার এবং ক্যাটাগরিতে বাংলাদেশ সবগুলো আস্তে আস্তে আওয়ামী লীগের পক্ষে আসছে। প্রথমত ইন্টারন্যাশনাল বিষয়টা একটু আলোচনা করে তারপরে লোকাল বিষয়টা আসছে। ইন্টারন্যাশনাল বিষয়টা যদি আমরা দেখি তাহলে দেখবো যে জো বাইডেন অ্যাডমিনিস্ট্রেশনের সাথে এই মহাজন ইউনুসের একটা চমৎকার সম্পর্ক ছিল। কারণ হিলারি ক্লিন্টন ছিল তার বন্ধু এবং একই দলের প্রধান প্রেসিডেন্ট ছিলেন জো বাইডেন।
যার ফলে ইনুস সেই সুযোগটি ব্যবহার করে সহজেই ওইখান থেকে ফান্ড এনে আমরা দেখেছি কিভাবে 29 মিলিয়ন ফান্ড এনে বাংলাদেশে বিভিন্ন সন্ত্রাসী জঙ্গি গোষ্ঠী এবং বিভিন্ন এজেন্সির মাধ্যমে সেই টাকাগুলো বিলি করে বাংলাদেশে আওয়ামী লীগ সরকারকে উৎখাত করা হয়েছে। কিন্তু যখন মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচন হলো, নতুন প্রেসিডেন্ট হিসাবে ডোনাল্ড ট্রাম্প যখন শপথ নিল, ডোনাল্ড ট্রাম্প শপথ নেওয়ার পরে পুরো প্রেক্ষাপটটি চেঞ্জ হয়ে গেল। ইউনুসের সাথে যে সম্পর্ক ছিল সেই সম্পর্কটা একেবারে ভেঙে যায় এবং ডোনাল্ড ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনে বিশেষ করে ইন্ডিয়ার বংশোদ্ভূত লোকজন বিশেষ করে ঢুকে পড়ে। দক্ষিণ এশিয়া বিষয়ক যে প্রতিনিধি ছিল আগে ডোনাল্ড লু কিন্তু চাইনিজ বংশোদ্ভূত ছিল, যার কারণে সে ইন্ডিয়া বিদ্বেষী ছিল এবং যেহেতু ইন্ডিয়ার সাথে বাংলাদেশের একটি সম্পর্ক ছিল সেই কারণে বাংলাদেশটাকে একদম চুরমার করে দিয়েছে এই ডোনাল্ড লু। আর যার নেতৃত্বে কাজ করেছে ইনুস এবং ডোনাল্ড লু এবং জো বাইডেনের অ্যাডমিনিস্ট্রেশন। কিন্তু ডোনাল্ড ট্রাম্প শপথ নেওয়ার পরে সেটি একেবারেই ভেঙে গেছে। ভেঙে গিয়ে এখন ডোনাল্ড ট্রাম্প সর্বশেষ নরেন্দ্র মোদীর সাথে সাক্ষাৎকারে যে কথাটি বলেছেন যে আই উইল লিভ বাংলাদেশ টু দ্য প্রাইম মিনিস্টার, দ্যাট মিনস বাংলাদেশের বিষয়টা সে নরেন্দ্র মোদীর উপরে ছেড়ে দিতে চায়। এখন আসেন নরেন্দ্র মোদীর সাথে বাংলাদেশ আওয়ামী লীগের এবং শেখ হাসিনার সম্পর্ক কি। নরেন্দ্র মোদীর সাথে বাংলাদেশ আওয়ামী লীগ এবং শেখ হাসিনার সম্পর্কের চাইতে সবচেয়ে বড় যে বিষয়টি সেটি হচ্ছে যে বাংলাদেশে যে পরিমাণ জঙ্গিবাদের উত্থান হচ্ছে, মৌলবাদের উত্থান হচ্ছে, আফগানিস্তানের মতো একটি দেশ হচ্ছে, সেটা নিয়ে ইন্ডিয়া অনেক কনসার্ন। ইন্ডিয়া চায় না কখনোই যে বাংলাদেশে কখনো মৌলবাদ জঙ্গিবাদের উত্থান হোক। সেই দিক দিয়ে ইন্ডিয়া কখনো বাংলাদেশকে ইনুসকে আর সাপোর্ট করছে না। ইন্ডিয়ার বিশ্বস্ত দল হিসাবে আওয়ামী লীগ এবং বিশ্বস্ত ব্যক্তি হিসাবে শেখ হাসিনাই রয়ে গেছেন। তাহলে আন্তর্জাতিক পরিমণ্ডলে আন্তর্জাতিক সাপোর্ট বাংলাদেশের পক্ষে চলে আসছে। এখন আসেন লোকাল পলিটিক্সে আমরা দেখলাম যে এই দিন আজকের দিনটি পর্যন্ত আমরা অপেক্ষা করছিলাম যে কখন ছাত্ররা নতুন দলটি গঠন করবে, কারণ ছাত্ররা নতুন দলটি গঠন না করা পর্যন্ত বাংলাদেশের রাজনীতিক যারা অভিজ্ঞ রাজনীতি বুঝেন এই রাজনীতিক টানটা অন্যদিকে যাবে না। কারণ এতদিন বিএনপি জামাত অনেকটা সরে গিয়েছে বিএনপির কাছ থেকে, অনেকটা ছাত্রদের সাথে মিলেমিশে বিএনপি এবং জামাত এবং ছাত্ররা মোটামুটি একসাথে আওয়ামী লীগের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ছিল। দেখেন 5 আগস্টের কথা যদি আপনারা যারা চিন্তা করেন, যারা রাজনীতি বোঝেন এবং বিশ্লেষণ করেন, একটু যদি চিন্তা করে দেখেন 5 আগস্টের পূর্বে কিন্তু সমস্ত রাজনৈতিক দলগুলো বিশেষ করে বিএনপি, জামাত, হেফাজত ইসলামিক দলগুলো, অন্যান্য দলগুলো সহ এবং এই যে ছাত্ররা সকলে ঐক্যবদ্ধভাবে আওয়ামী লীগের বিরুদ্ধে লড়াই করেছে, আওয়ামী লীগকে ফেলে দেওয়ার জন্য কাজ করেছে। কিন্তু 5 আগস্টের পরে আমরা দেখে আজ পর্যন্ত যদি সেই বিষয়গুলো চিন্তা করে বিশ্লেষণ করি দেখবো যে একেবারে কয়েকটি ভাগ হয়ে গেছে। বিএনপি একদিকে, ইসলামিক দলগুলো একদিকে, জামাত একদিকে, ছাত্ররা একদিকে এবং আরো কিছু অন্যান্য দল অন্যদিকে। তার মানে এদের মধ্যে স্পষ্টত বিভাজন হয়েছে। কিন্তু পক্ষান্তরে আপনি যদি একটি বিষয় লক্ষ্য করেন লোকাল রাজনীতিতে, যে সেটি হচ্ছে যে আওয়ামী লীগ কিন্তু যে আওয়ামী লীগের নিজেদের মধ্যে যে বিভাজনটুকু ছিল, আওয়ামী লীগের নিজেদের মধ্যে যে দ্বন্দ্ব ছিল, সেই দ্বন্দ্বগুলো মিটে যখন 32 নম্বর ভেঙে দেওয়া হলো, আওয়ামী লীগের বাড়িঘর সব জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হলো, তখন আওয়ামী লীগের মধ্যে আর কোনো দ্বন্দ্ব ঐক্য বিভাজন নেই। সকল আওয়ামী লীগ ঐক্যবদ্ধ হয়ে গিয়েছে। এখন আওয়ামী লীগ হচ্ছে বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী একটি সংগঠনের নাম হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ। তারপরে আপনি যদি আরো বিষয় চিন্তা করেন যে বাংলাদেশে সেনাবাহিনী 5 আগস্ট আপনি যদি বলেন যে আমি বলবো যে আমার ব্যক্তিগত বিশ্লেষণ, একটি দলের বিশ্লেষণ নয়, যে তাদেরকে সাপোর্ট করেছিল, ছাত্রদের পক্ষে অবস্থান নিয়েছিল সেনাবাহিনী। কিন্তু আজকে চলতি সপ্তাহে আমরা সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামানের সাক্ষাৎকারে যেটি দেখতে পেলাম যে সেনাবাহিনী তাদের প্রতি অনেকটা বিরক্ত, তিক্ত, সেনাবাহিনীর ভিতরে ক্ষোভ যে বাংলাদেশটা ধ্বংস হয়ে যাচ্ছে, বাংলাদেশটা তালেবানি রাষ্ট্র হয়ে যাচ্ছে, আফগানিস্তানের মতো রাষ্ট্র হয়ে যাচ্ছে, বাংলাদেশ একটা দর্শনের রাষ্ট্র হিসেবে পরিণত হয়েছে, একটা ছিনতাইকারী রাষ্ট্র হিসেবে পরিণত হয়েছে। এই বিষয়গুলো বাংলাদেশের সিভিল সোসাইটি, সংস্কৃতিক মনা, বুদ্ধিজীবী সকল শ্রেণী পেশার মানুষকে কষ্ট দিয়েছে, পীড়া দিয়েছে। আর সবার মনে একটি প্রশ্ন জাগ্রত হয়েছে, আসলে এই দেশটার জন্য আসলে আওয়ামী লীগ ভালো ছিল, শেখ হাসিনা এই দেশটা অনেক উন্নয়ন করেছে, শেখ হাসিনা যা করেছে আসলে কেউ তা করতে পারেনি। যার ফলে এই বর্তমান বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপটে নতুন টার্নওভার যদি আপনি চিন্তা করেন, যে ইন্টারন্যাশনাল এবং লোকাল বিষয়গুলো যদি বিশ্লেষণ করেন এবং সেনাবাহিনীর সাম্প্রতিককালের বক্তব্য যদি বিশ্লেষণ করেন, আমি মনে করি মার্চই হবে বাংলাদেশ আওয়ামী লীগের জন্য বিজয়ের মাস। মার্চই হবে বাংলাদেশ আওয়ামী লীগের জন্য আরেকটি ঐতিহাসিক বিজয়ের মাস। মার্চই হতে পারে বাংলাদেশ আওয়ামী লীগের জন্য শেখ হাসিনাকে রিসিভ করার জন্য 1 কোটি লোকের সংবর্ধনার মাস। আর সেটি হোক, আর সেই জন্য সবাই প্রস্তুত থাকুন ইনশাআল্লাহ। সেটি প্রত্যাশা করছি, সেটি এই দেশের জনগণের কাছে আশা করছি। আসুন আমরা সকলে মিলে মার্চে আমরা আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের বিজয় হোক, শেখ হাসিনা বাংলাদেশে আবার ফিরে আসুক, হয়তো প্রধানমন্ত্রী হিসাবে, নয়তো রাজনৈতিক নেতা। প্রিয় দর্শক, আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন চাঞ্চল্যকর তথ্য, বর্তমান দেশের রাজনৈতিক অবস্থা, বর্তমান দেশের পরিবেশ, এ সম্পর্কে নতুন করে কিছুই বলার নেই, আপনারা সকলেই জানেন। সম্মানিত দর্শক মণ্ডলী, ছাত্ররা নতুন দলের একটি আত্মপ্রকাশ করেছে, আপনারা সকলেই জানেন, তাদের দলের নাম দিয়েছে জাতীয় নাগরিক পার্টি। সম্মানিত দর্শক মণ্ডলী, অবশেষে ছাত্রদের মূল উদ্দেশ্যটা কি, এই দেশবাসীকে নিয়ে, এই দলটাকে নিয়ে সকল চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসে, যাই হোক এই চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসার পর জনগণ কঠিনভাবে ক্ষিপ্ত হয়েছে তাদের উপর। যাই হোক এই সম্পর্কে যদি আপনারা কিছু বলতে চান, আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিবেন। আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। ভিডিওর সঙ্গে সম্পূর্ণ থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।